ভুট্টুর বাবা মারা গিয়েছিল অনেক আগেই। ভুট্টু তার মাকে নিয়ে ছোট্ট একটা গ্রামে থাকে। গ্রামে তেমন ভালো কাজ না থাকায় ভুট্টুর হাতেও তেমন কাজ থাকে না, যার ফলে অভাব তাদের নিত্যদিনের সঙ্গী। কিন্তু ভুট্টুকে তার মা বাইরে কোথাও কাজ করতে যেতে দেয় না। ভুট্টু যদিও অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তার মা তাকে যেতে দেয়নি। কেন? এর পেছনে রয়েছে ভয়ানক এক অতীত, যে অতীত ভুট্টুর মা কখনোই মনে করতে চায় না। অন্যদিকে একবার জেদের বসেই ভুট্টু তার বন্ধুর সাথে চলে যায় শহরে কাজ খোঁজার জন্য। সেখান থেকে ফিরে আসার সময় ভুট্টু এমন এক ফাঁদে পড়ে যায় যেখান থেকে তার জীবনটা এলোমেলো হতে শুরু করে। তো কিভাবে ভুট্টুর মা তার ছেলেকে একা এই বিপদের হাত থেকে রক্ষা করেছিল? অন্যদিকে ভুট্টু এবং ভুট্টুর মায়ের অতীতটাই বা কী ছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজকে যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা উড়িষ্যার একটা মুভি, আর এটা স্বল্প বাজেটের মুভি হলেও সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া দর্শকরাও এই মুভিটিকে অনেক বেশি পজিটিভ ফিডব্যাক দিয়েছে। তো আশা করি আপনাদেরও মুভিটি ভালো লাগবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি উড়িষ্যা মুভি বউ ভুট্টু ভুটা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই দুইজন লোক একজন মহিলাকে নিয়ে দূরে কোথাও যাচ্ছিল। তারা প্রথমে ট্রলারে, তারপরে অটোতে করে যেতে শুরু করে। আর সেই মহিলার আচরণ দেখে বোঝা যাচ্ছিল তার ভেতরে কোনো খারাপ শক্তি প্রবেশ করেছে। সেই দুইজন লোক সেই মহিলাটাকে নিয়ে রতনমালা নামের একজন বৃদ্ধ মহিলার কাছে আসে। আর এই বৃদ্ধ মহিলার কাজই ছিল ভূত প্রেত বা খারাপ শক্তি তাড়ানো। রতনমালা সেই মহিলাটিকে তার পুজোর রুমে নিয়ে আসে। সেখানে সে তাকে একটা শিকল দিয়ে বেঁধে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি এই মহিলার শরীরে কেন এসেছ, আর তুমি কে? কিন্তু সেই মহিলা, অর্থাৎ তার ভেতরে থাকা খারাপ শক্তি, কোনো জবাবই দেয় না, শুধু বড় বড় চোখ করে তাকিয়েছিল। রতনমালা কিছুক্ষণ ঝাড়ফুঁক করার পরে সেই আত্মা বলতে থাকে, এই মহিলা আমার পথে চলে এসেছিল, আর এই জন্য আমি তার শরীরে ঢুকে গেছি, আর আমি অনেক শক্তিশালী। তুমি যতই ঝাড়ফুঁক করো না কেন, তুমি আমার সাথে পেরে উঠবে না। রতনমালা বলে, ও তার মানে তুমি অনেক শক্তিশালী, তো দেখি তুমি কতটা শক্তিশালী। এরপরে রতনমালা সেখানে তার সামনে ছোট একটা মরা মাছ রেখে দেয় আর বলে, তুমি যদি এতই শক্তিশালী হও তাহলে এই মাছের ভেতরে প্রবেশ করে দেখাও, কারণ সব আত্মা এই মাছের ভেতরে প্রবেশ করতে পারে না, সবার এত ক্ষমতা থাকে না। কিন্তু প্রথমে সেই আত্মা বারবার বিভিন্ন বাহানা দিতে থাকে। রতনমালা বারবার যখন তার শক্তি নিয়ে কথা বলছিল, অবশেষে জেদের বসে সেই আত্মা সেই ছোট্ট মরা মাছের ভেতরে ঢুকে যায়। যখনই সেই আত্মা সেই মরা মাছের ভেতরটায় ঢুকে যায়, তখনই রতনমালা একটা দা দিয়ে সাথে সাথে মাছটাকে কেটে ফেলে। আর এতে করে সেই মহিলাও বেঁচে যায়, আর সেই আত্মাটাও অন্যদিকে চলে যায়। আর এই জন্য সেই দুইজন লোক রতনমালাকে বেশ কিছু টাকা দেয়। আর এরপরেই ভুট্টুকে দেখানো হয়। রতনমালার ছেলেই হচ্ছে বুট্টু। রতনমালা আর বুট্টু, তাদের মেন পেশা হচ্ছে মাছের চাষ করা, কিন্তু তাদের পুকুরে তেমন মাছ হয় না। বিভিন্ন কারণে সেসব মাছগুলো হয়তো মরে যায়, নয়তোবা বড় হয় না, এইসব কারণে। কিন্তু রতনমালার বাড়িতে সবসময় অনেক মানুষের যাওয়া আসা থাকে, কিন্তু সেগুলো মাছ কেনার জন্য নয়, বরং রতনমালাকে দিয়ে ঝাড়ফুঁক এবং বদশক্তি তাড়ানোর। বুট্টুকে দেখা যায় তাদের মাছ বিক্রি করে সে বাসায় ফিরে আসে, আর তখনই সে মহিলাকে দেখে। সেই দুইজন লোক সেই মহিলাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। বুট্টু বুঝতে পারে তারা এখানে কেন এসেছিল। আসলে বুট্টু তার মায়ের এই কাজটা একেবারেই পছন্দ করত না। সে তার মাকে বলে বসে, জানি না তুমি এই কাজটা কবে ছেড়ে দেবে। তুমি কি জানো গ্রামবাসীরা তোমার এই কাজ নিয়ে আমাদের নিয়ে মজা করে? তোমাকে এর আগেও কতবার বলেছি, তুমি কথাই শুনছো না। বুট্টুর মা বলে, আরে মানুষের কথায় কি, মানুষ তো বলবেই। আমরা যখন না খেয়ে থাকি তখন কি মানুষ এসে খাবার দিয়ে যায়? আর এই কাজটার জন্যই তুমি খেতে পারো। এছাড়া মানুষ তো এটাও বলে যে তুমি কোনো কাজ করো না। আমি কি মানুষের কথা শুনি? তার মানে বুট্টু সেই মাছের চাষ ছাড়া আর কিছুই করে না। আর যখনই তার টাকার দরকার হয়, সে উল্টো তার মায়ের কাছ থেকে চেয়ে নেয়। এরপরেই আমরা জানতে পারি ভুট্টুর একজন বেস্ট ফ্রেন্ডও রয়েছে, ভৈরব। আর এই ভৈরব প্রত্যেকদিন সকালবেলায় ভুট্টুর কাছে চলে আসে এবং তাদের বাইক দিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কারণ তাদের হাতে তেমন কোনো কাজ নেই। আর এরপরেই রিঙ্কিকে দেখানো হয়। রিঙ্কি মাশরুমের বিজনেস করে, এছাড়া তার বাবা একজন ডক্টর। এরপরে আবারও ভুট্টু এবং ভৈরবকে দেখানো হয়, যারা দুজন গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা তুলছিল, কারণ কয়েকদিন পরে তারা পুজোর অনুষ্ঠান করতে চলেছে। আর এভাবেই তারা চাঁদা তুলতে তুলতে একটা সময় একজন কনস্টেবলের বাড়িতে চলে আসে। আর সেই কনস্টেবলের বাবার কাছে দেখা যায় অনেকগুলো ছাগল ছিল। আসলে সে ছাগল লালন পালন করত, আর সেটা দিয়ে সে এখন পর্যন্ত উপার্জন করে চলছে।
এরপরে রতনমালাকে দেখা যায় একটি মহিলা সংস্থার কাছে আসে কিছু টাকা ঋণ নেওয়ার জন্য, কিন্তু সেখানকার অফিসার তাকে বলে তাকে ঋণ দেয়া যাবে না, কারণ এর আগে যে ঋণটা সে নিয়েছিল সেটাই এখন পর্যন্ত সে পরিশোধ করতে পারেনি। কিন্তু রতনমালা বলে এবার তার টাকার অনেক প্রয়োজন, সে এবার অবশ্যই পরিশোধ করে ফেলবে। কিন্তু সেই অফিসার কোনো কিছুতেই মানছিল না। ঠিক তখনই সেখানে রিঙ্কি চলে আসে আর রতনমালাকে সেই ঋণ দেওয়ার জন্য সেই অফিসারকে বলে, আর সেই ঋণের ব্যাপারে সে সিউরিটি দিচ্ছিল, যার ফলে সেই অফিসার রতনমালাকে ঋণ দিয়ে দেয়। এদিকে ভুট্টু চলে আসে রিঙ্কিদের বাড়িতে চাঁদা নেয়ার জন্য। তখনই রিঙ্কি ভুট্টুর কাছে আসে এবং তাকে হাঁক করে আর তাকে টেনে ভেতরে নিয়ে যায়। যখনই রিঙ্কি ভুট্টুর কাছে আসে সে অনেকটা নার্ভাস ফিল করে। আসলে রিঙ্কি এবং ভুট্টু একে অপরকে অনেক ভালোবাসত, কিন্তু ভুট্টুর হাতে কোনো কাজ ছিল না, সে বেকার এক প্রকার। আর এই জন্য সে রিঙ্কিকে প্রপোজ করতেও ভয় পাচ্ছিল। তারা দুইজন সেখানে কথা বলছিলই, ঠিক তখনই তারা বুঝতে পারে যে রিঙ্কির বাবা বাসায় চলে এসেছে। ভুট্টু তাড়াতাড়ি উঠানে চলে আসে। রিঙ্কির বাবা তাকে উঠানে দেখে জিজ্ঞেস করে যে সে এখানে কি করছে। ভুট্টু বলে সে এখানে চাঁদা নিতে এসেছে। অবশেষে রিঙ্কির বাবা তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে। এরপরে রিঙ্কির বাবা রিঙ্কিকে বলে এই ভুট্টু ছেলেটা কোনো কাজ করে না, সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, আর এই ধরনের ছেলেরা একেবারেই ভালো হয় না, তুমি ওকে আর কখনো বাসার ভেতরে আসতে দেবে না। রিঙ্কির বাবার কথা শুনে বোঝাই যাচ্ছিল সে ভুট্টুকে একেবারেই পছন্দ করে না, কিন্তু এদিকে তো রিঙ্কি আর ভুট্টু একে অপরকে ভালোবেসে বিয়ে করার স্বপ্ন পর্যন্ত দেখে ফেলেছে। এদিকে ভুট্টুর বন্ধু ভৈরবকে দেখানো হয় যে তার মোটর বাইকটি স্টার্ট করতে যাচ্ছিল, আর তার মোটর বাইকটি ছিল একটু আজব টাইপের, কারণ এই মোটর বাইকের কোনো চাবি ছিল না। চাবির জায়গায় চিকন কিছু একটা ঢুকিয়ে ঘোরালেই সেই মোটর বাইক একাই চালু হয়ে যেত। অর্থাৎ ভুট্টু এবং ভৈরবের যে অবস্থা সেই বাইকেরও ঠিক একই অবস্থা। যাই হোক, ভুট্টু আর ভৈরবকে দেখা যায় সেই বাইকটা নিয়ে একটা দোকানে চলে আসে। সেই দোকানে কিছুক্ষণ পরেই একজন লোক আসে। সেই লোকটা কিছুদিন আগেই দুবাই থেকে এসেছে আর আজকে তার বিয়ে। সেই লোকটা বলে তোমার যত কালেকশনে আজকে মাছ আছে সেগুলো আমার বাড়িতে পৌঁছে দিও, আজকে আমার বিয়ের অনুষ্ঠান, সেখানে মাছ লাগবে অনেক। আমি যদিও একজনকে বলেছি, কিন্তু আমার মনে হচ্ছে না তাতে হবে, এজন্য তোমার মাছগুলো দরকার। ভুট্টু বলে ঠিক আছে, সে যে এখনই পৌঁছে দেবে। এরপরে সেই লোকটা সেখান থেকে যাবার আগে ভুট্টুকে বলে হাবিবি কাম টু দুবাই, এখানে কি, দুবাই চলে আসো আর পয়সা কামাও। কিন্তু ভুট্টু সেই উত্তরও কিছু বলে না, লোকটা সেখান থেকে চলে যায়। এরপরে ভুট্টু এবং ভৈরব তার কালেকশনে থাকা কিছু মাছ নিয়ে যায় সে বিয়ে বাড়িতে, যেখানে প্যান্ডেলে বসে সবাই রান্না করছিল। যে রান্না করবে সেই বাবুর্চি যখনই মাছগুলো দেখতে পায় তখন সে বলে এই কয়েকটা মাছ আমি তো আজকে পুরো গ্রামের জন্য রান্না করব, আর এই কয়েকটা মাছ তো আমার আত্মীয় স্বজনেরও হবে না। ঠিক তখনই ভুট্টুর কাজিন একটা মিনি ট্রাক ভর্তি মাছ নিয়ে সেখানে চলে আসে। আর যখনই সে সেখানে ভুট্টুকে এবং তার অল্প কয়েকটা মাছ দেখে তখন সে তাকে টিজ করতে থাকে আর বলে এই মাছগুলো দিয়ে কি করবে, দুইজনের জন্য তরকারি রান্না করবে, এভাবে আরও বিভিন্ন কথা বলে। আর এতে ভুট্টু রেগে যায়, আর তখনই দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। সেই বাবুর্চি তখন তাদের থামায় আর বলে এটা বিয়ে বাড়ি, এখানে ঝামেলা করো না, তোমাদের যদি মারামারি করতেই হয় তাহলে এখান থেকে বাইরে যেয়ে তারপরে করো। ভুট্টু এবং ভৈরব সেখান থেকে চলে আসে। আসলে ভুট্টুর কাজিনও মাছ চাষ করে, কিন্তু তার পুকুরে অনেক বেশি মাছ হয়, যার ফলে তার বিজনেসটাও অনেক রমরমা। অন্যদিকে ভুট্টুদের কপাল খারাপ, তাদের মাছের চাষ কোনোভাবেই ভালো হয় না। এদিকে সেই রাতে পুরো গ্রামবাসী সেই বিয়ের অনুষ্ঠানে চলে আসে। ঠিক একই সময় ছবি তোলার জন্য রিঙ্কি আর ভুট্টু স্টেজে উঠে। তারা দুজনে দুপাশে দাঁড়িয়ে ছবি তোলার পোজ নেয়, কিন্তু তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। আসলে সেখানে বরকনের পরিবর্তে তারা নিজেদের কল্পনা করছিল। তারা সেখানে দুজনেই কল্পনাতে রোমান্স করতে থাকে। এদিকে পরের দিন ভুট্টুর দাদা মারা যায়, যার ফলে তার বাড়িতে শেষক্রিয়ার বিভিন্ন কাজ এবং পূজার্চনা চলছিল। ঠিক তখনই দেখা যায় সেখানে আরও এক বৃদ্ধ মহিলা ভুট্টুর মাকে অর্থাৎ রতনমালাকে বারবার বিভিন্ন কাজের জন্য বলছিল, অর্থাৎ সে রতনমালাকে 1 মিনিটের জন্য বসতে দিচ্ছিল না। এতে একটা সময় বিরক্ত হয়ে যায় রতনমালা, আর মনে মনে একটা বুদ্ধি আটে। একটু পরেই সে এমনভাবে অভিনয় করতে শুরু করে যেন তার ভেতরে ভুট্টুর দাদার আত্মা ভর করেছে। আর যেহেতু রতনমালা এসব ভূত প্রেত আত্মা তাড়াত, তাই সবাই বিশ্বাস করে নেয় যে রতনমালার ভেতরেই সেই আত্মা রয়েছে এখন। এরপরে আর কি রতনমালা সবাইকে বিভিন্ন আদেশ দিতে থাকে তার সেবা করার জন্য, স্পেশালি সেই বৃদ্ধ মহিলাকে যে এতক্ষণ তাকে বেশ উৎপাত করেছে। এছাড়াও রতনমালা সেখানে বসে বসে ভালো খানাপিনা করছিল, অর্থাৎ সবাই ভাবছিল যে ভুট্টুর দাদার শেষ ইচ্ছে, আর সেটাই রতনমালা খাচ্ছে। আর এরপরেই সে আরামে এক ঘুম দেয়।
কিছুক্ষণ পরেই ভুট্টু সেখানে চলে আসে আর রতনমালাকে বলে, তোমার যদি নাটক শেষ হয় তাহলে আমরা এবার চলো উঠি। অর্থাৎ আর কেউ বুঝতে না পারলেও ভুট্টু ঠিকই বুঝতে পেরেছিল তার মা নাটক করছে। যখনই সে বাড়ি থেকে ভুট্টু বের হয় তখনই সে দেখতে পায় বাড়ির ঠিক সামনেই তার কাজিনের বুলেট বাইকটা দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখতে তার কাছে বেশ আকর্ষণীয় লাগছিল। কিন্তু ভুট্টুর খুব মন খারাপ হয়, কারণ তার কাছে বাইক আসবে কোথা থেকে, তার কাছে তো সাইকেল পর্যন্ত নেই। তারপরও তার কাজিনের বাইকের উপরে বসেই সে একটু দেখতে থাকে আসলে বাইকটা কেমন। ঠিক ওই সময়টাতে ভুট্টুর কাজিন সোমু সেখানে চলে আসে আর ভুট্টুকে বুলেটের উপরে দেখেই সে রেগে যায় আর বলে, তোমার এত বড় সাহস হলো কি করে, আমাকে না বলে আমার বুলেটের উপরে বসেছ, এখনই নামো। তোমার মা আর তুমি এই বাড়িতে এসেছো, ভালো মন্দ খেয়েছো, এখন চলে যাও, নয়তো ভালো হবে না। বুলেটে বসতে হলে আগে বুলেট কেনার সামর্থ্য থাকতে হয়, সেটা আগে অর্জন করো। এভাবে অপমান করে ভুট্টুকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ভুট্টু অনেক লজ্জা পায়, কিন্তু ভুট্টুর সোমুর কথার উত্তর দেওয়ার মতো কোনো উত্তর ছিল না তার কাছে। ভুট্টুর মা তাকে সেখান থেকে নিয়ে আসে, কিন্তু বাসায় আসার পরে ভুট্টু প্রচণ্ড রেগে যায়। তার মাকে বলে, অনেক হয়েছে, আর না, আমি তোমার জন্য কোথাও যেতে পারি না, অন্য কোনো কাজ করতে পারি না। কেন? আমি এবার ঠিক করেই নিয়েছি, যে করেই হোক আমি দুবাই চলে যাব। আমিও টাকা ইনকাম করব আর সবাইকে দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। এই বিষয় নিয়ে মা আর ছেলের মধ্যে ছোটখাটো একটা ঝগড়া শুরু হয়ে যায়। রতনমালা বলে, চুপ থাকো, তুমি কোথাও যাবে না, কোনো কাজ করবে না। কিন্তু ভুট্টু বলে, না, আমি আর এই মাছের চাষ করব না, এখানেও থাকবো না, আমি দুবাই চলে যাব। আমি আর আমার এরকম অপমান সহ্য করতে পারছি না। ভুট্টুর কথাতে রতনমালা কষ্ট পায়। এরপরেই ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক সে মনে করতে থাকে। একদিন রাতে এসে ভুট্টুর বাবাও রতনমালার কাছ থেকে টাকা চেয়েছিল, বলছিল তার অনেক দরকার এখনই কিছু টাকা দেবার জন্য। কিন্তু রতনমালা বলছিল তার কাছে কোনো টাকা নেই। তখনই ভুট্টুর বাবা বলছিল যে করেই হোক কোনো কিছু বন্ধক রেখে হলেও তাকে টাকা দেবার জন্য। আর তখনই দুজনের ঝগড়া লেগে যায়। আর আমরা দুজনের কথা থেকে জানতে পারি আসলে ভুট্টুর বাবা অনেক টাকা ঋণ হয়ে গেছে, আর সেই ঋণ এখনও পরিশোধ করে যাচ্ছে ভুট্টুর মা। ঘটনা বর্তমানে চলে আসে। ভুট্টুর মা কল্পনা করতে থাকে, ভুট্টুর বাবার মতো ভুট্টু যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমাকে দেখার কে থাকবে। এদিকে পরদিন সকালবেলাতেই দেখা যায় ভুট্টু কিছু সার্টিফিকেট নিয়ে বাইরে যাবার উদ্দেশ্যে তৈরি হচ্ছিল। তখনই ভুট্টুর মা রতনমালা সেখানে এসে বলে, আজকে তুমি কোনোভাবেই বাইরে যেও না, তোমার প্রয়োজন হলে তুমি অন্য সময় যেও, আজকে আমার ভালো লাগছে না, আজকের দিনটা হয়তোবা ভালো নয়। কিন্তু ভুট্টু তো এমনিতেই তার মায়ের সাথে আগে থেকেই রেগেছিল, যার ফলে সে রতনমালার কোনো কথা না শুনেই ভৈরবকে নিয়ে চলে যায়। এরপরে ভুট্টু আর ভৈরব শহরে চলে আসে। তারা একটা ট্রাভেল এজেন্সিতে এসে যোগাযোগ করে। সেখানে তারা দুবাই যাওয়ার জন্য যোগাযোগ করে আর কত টাকা খরচ হবে সেটা জিজ্ঞেস করে। সেই এজেন্সির লোক বলে, 1 লাখ টাকা তো লাগবেই। টাকার অঙ্কটা শুনে ভুট্টুর মনটা খারাপ হয়ে যায়, কারণ তার কাছে 1 লাখ টাকাটা এখন বিশাল। তারা দুজনেই বুঝতে পারে এখন আর তার দুবাই যাওয়া হবে না, যার ফলে তারা হতাশ হয়ে তাদের গ্রামে ফিরে আসতে শুরু করে। কিন্তু ভৈরবের সেই ভাঙাচোরা বাইক দিয়ে তাদের গ্রামে ফিরতে ফিরতে রাত হয়ে যায়, আর বাইকটাও অনেকক্ষণ চলতে চলতে একটা সময় সমস্যা দেখা দিতে শুরু করে, বন্ধ হয়ে যায় একটা সময় রাস্তার মাঝেই। আর যে ছোট্ট চিকন লোহার টুকরোটা দিয়ে সেই বাইক ভৈরব স্টার্ট করত সেটাও কোথায় যেন হারিয়ে গেছে, যার জন্য তারা আশেপাশেই সেখানে খোঁজাখুঁজি করতে থাকে যে এমন চিকন কিছু পাওয়া যায় কিনা যেটা দিয়ে কোনোভাবে বাইকটাকে আবার স্টার্ট করা যাবে। ভুট্টু আর ভৈরব দুই দিকে খোঁজাখুঁজি করছিল। ভুট্টু দেখা যায় খুঁজতে খুঁজতে বড় একটা গাছের নিচে চলে আসে। কিছুক্ষণ পরেই ভৈরব সেখানে ভুট্টুকে আর আশেপাশে দেখতে পায় না। তখনই সেই ভুট্টুকে খুঁজতে খুঁজতে বড় গাছের পাশটাতে চলে আসে, আর সে দেখতে পায় ভুট্টু শুয়ে আছে আর তার হাতে বড় একটা তারকাঁটা। ভৈরব ভুট্টুর দিকে খেয়াল না করে সেই তারকাঁটা দেখে বলে, আরে বাহ, তুমি ঠিকঠাকটা খুঁজে বের করেছ, এটা দিয়ে বাইক স্টার্ট করা যাবে। এদিকে ভুট্টু একেবারেই চুপচাপ ছিল। ভৈরব তাকে বলে, এখন তাড়াতাড়ি চলো, বেশি দেরি করলে অনেক রাত হয়ে যাবে। এদিকে বাড়িতে বসে রতনমালা অনেক টেনশন করছিল, কারণ ভুট্টু তখনও বাসায় ফেরেনি। সে উঠানে বসেই ভুট্টুর জন্য অপেক্ষা করছিল। এর মাঝে সে বার কয়েক গেটের বাইরেও দেখেছে ভুট্টু এসেছে কিনা, কিন্তু ভুট্টুর কোনো খোঁজ নেই। একটু পরেই রতনমালা যখন জানালার দিকে তাকায় সে দেখতে পায় ভুট্টু ইতোমধ্যে বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়েও পড়েছে। রতনমালা অবাক হয়ে যায়, কারণ সে ভুট্টুকে একেবারেই দেখেনি যে সে কখন এসেছে, খাবার খেয়েছে আর ঘুমিয়েও গেছে। যাই হোক, পরের দিন সকালবেলা রতনমালা ভুট্টুকে বলে, তুমি কালকে যে কাজের জন্য গিয়েছিলে সেটার কি হলো, কোনো ব্যবস্থা করতে পেরেছ? তখন ভুট্টু একেবারে শান্ত হয়ে বলে, মা, আমি আর কোথাও যাব না, অন্য কোনো কাজ করব না, আমি এখানেই আছি তোমার সাথে। ভুট্টুর এই কথা শুনে রতনমালা অনেক খুশি হয়।
রতনমালা মনে মনে ভাবে, যাক, অবশেষে কেউ তো আমার জন্য থাকবে, আমাকে দেখার জন্য। ভুট্টু তখন খাবার খাচ্ছিল। তখনই তাদের পুকুরে কাজ করা একটি ছেলে সেখানে আসে আর ভুট্টুকে বলে, ভাইয়া এখনই চলেন, আমাদের পুকুরে আজকে অনেক বড় বড় মাছ ধরা পড়েছে। ভুট্টু আর ভুট্টুর মা একটু অবাক হয়, কারণ তাদের পুকুরে তেমন বড় মাছ কখনোই হয় না। তারা সাথে সাথে পুকুরে চলে যায়, দেখতে পায় সত্যি আজকে তাদের পুকুরে জাল ফেলা হলে অনেক বড় বড় মাছ উঠে এসেছে। আর সেখানে অনেক মাছ ব্যবসায়ীরাও এসেছিল সেই মাছগুলো কেনার জন্য। সেখান থেকে যে টাকাটা পায় সেটা পেয়ে রতনমালা অনেক খুশি হয়ে যায়, কারণ অনেকদিন পরে পুকুর থেকে মাছ বিক্রি করে সে এত টাকা লাভ করলো। এদিকে সমুকে দেখানো হয় যে অনেক রেগে ছিল, কারণ আজকে তার পুকুরের জালে একেবারেই মাছ ওঠেনি। সে প্রচণ্ড রেগে গিয়েছিল তার সাথে কাজ করা কর্মীদের ওপরে। সমু বারবার বলছিল, পুকুরের মাছ কোথায় গেল, এত কম মাছ কেন, নিশ্চয়ই তোমরা ঠিকঠাকভাবে কাজ করো না। এদিকে সেই কনস্টেবলের বাবাকে দেখানো হয় যে তার সব ছাগলগুলো ঘরে নিয়ে আসছিল সন্ধ্যার সময়, কিন্তু একটা সময় সেই ছাগলগুলো গোনার পরে সে দেখতে পায় সেখানে একটা ছাগল কম রয়েছে। আর এই জন্য সে ভাবতে থাকে নিশ্চয়ই সেই ছাগলটা জঙ্গলে হারিয়ে গেছে। তখনই সেই লোকটা জঙ্গলের দিকে যেতে শুরু করে সেই ছাগলকে খোঁজার জন্য। কিছুক্ষণ পরে সে তার সেই ছাগলের ডাকও শুনতে পায় আর লোকটা সেদিকে যেতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় সেই ছাগলটাকে কোনো এক অজানা শক্তি ছু মেরে সেখান থেকে নিয়ে যায়। পরদিন সকালবেলাতেই দেখা যায় ভুট্টু মাটন রান্না করছিল। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে আর মাটন দেখে জিজ্ঞেস করে, মাটন তুমি কোথায় পেলে? ভুট্টু বলে, আমার বন্ধু দিয়েছে। আর এরপরেই ভুট্টু তার মাকে কিছু টাকা দেয়। রতনমালা অবাক হয়ে যায়, কিন্তু মনে মনে খুশিও হয়। আর সাথে সাথে সে সংস্থার কাছে চলে আসে এবং যে টাকা সে ঋণ নিয়েছিল সেই টাকাটা ফেরত দিয়ে দেয়। সেখানে রিঙ্কিও ছিল, এই জন্য রতনমালা রিঙ্কির কাছে চলে আসে আর বলে, মনে হচ্ছে আমার ছেলে ভুট্টু ভালো একটা কাজ পেয়েছে, ভালো টাকা ইনকামও করছে, আর এখন আমি একটা ভালো মেয়ে দেখে আমার ছেলেটার বিয়ে দিয়ে দেব। রতনমালা সেখান থেকে চলে আসে, কিন্তু কথাটা শুনে রিঙ্কি একটু মন খারাপ করে। যদিও রতনমালা রিঙ্কিকে মনে মনে পছন্দ করত, কিন্তু রিঙ্কি ভাবে হয়তো সে অন্য মেয়ের কথা বলছে, আর এই জন্য নিজের সন্দেহ দূর করার জন্য সে চলে আসে ভুট্টুর বাসায়। কিন্তু ভুট্টু আগে থেকেই বাড়ি ছিল, এজন্য রিঙ্কি একটা অজুহাত দেয় যে এই যে তোমার মা 1000 টাকা বেশি দিয়ে এসেছিল, এটা রাখো। ভুট্টু টাকা নেয় আর রিঙ্কির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। তার ব্যবহারটা একেবারেই নর্মাল মনে হচ্ছিল না রিঙ্কির কাছে, কারণ ভুট্টু এমন ব্যবহার করছিল যেন এই প্রথমবার সে রিঙ্কিকে দেখল এবং তার সাথে কথা বলছে। ভুট্টুর এই ব্যবহার দেখে রিঙ্কি অনেক রেগে যায়, সেখান থেকে চলে আসে, কারণ রিঙ্কির মনে হতে থাকে ভুট্টুর টাকার মুখ দেখার পরে সে রিঙ্কিকে ভুলে গেছে। সেই রাতে আবারও সেই কনস্টেবলের বাবাকে দেখানো হয়। বৃদ্ধ লোকটা আজকেও খেয়াল করে তার সেখান থেকে একটা ছাগল মিসিং। এদিকে রতনমালাকে দেখা যায় রাতের বেলা সে মদের দোকানে এসেছিল মদ কেনার জন্য, যেটা সে মাঝে মাঝে আসে। ঠিক তখনই সেই দোকানের পাশে কয়েকজন লোক বসে মদ খাচ্ছিল আর গল্প করছিল। আসলে সেই বৃদ্ধ লোকটা যে ছাগল হারিয়ে গেছে সেটা নিয়েই তারা কথা বলছিল। তখনই একজন লোক রতনমালাকে জিজ্ঞেস করে, তুমি কি এমন কোনো আত্মাকে জানো যে ছাগল চুরি করে? রতনমালা বলে, না, এমন কোনো আত্মা হয় না যারা ছাগল চুরি করে। তোমরা এক কাজ করো, ছাগল যেহেতু চুরি হয়েছে পুলিশের কাছে যাও, আত্মার দোষ দিয়ে লাভ নেই, চোর খুঁজে বের করো, আর ছাগল খুঁজে বের করাটা আমার কাজ নয়। এদিকে সমু দেখা করতে এসেছিল মাছের ব্যবসায়ীদের সাথে। ঠিক তখনই সে দেখতে পায় ভুট্টুর হয়ে কাজ করা সেই ছেলেটা অনেকগুলো মাছ সেই মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করছিল। এটা দেখে সমু অবাক হয়ে যায় যে ভুট্টুর পুকুরে এত বড় বড় এত মাছ কোথা থেকে আসলো। একটু পরে সে ভাবতে থাকে ভুট্টুই নয়তো যে তার পুকুর থেকে মাছগুলো চুরি করে নিয়ে যাচ্ছে, যার ফলে সে তার পুকুরে মাছই খুঁজে পাচ্ছে না। যাই হোক, আবারও রতনমালাকে দেখানো হয় ঘরের বাইরে ভুট্টুও বসেছিল। ভুট্টু তার মাকে বলে, মা, তোমার যদি আরও টাকার দরকার হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে দেব। রতনমালা অবাক হয়ে যায় আর বলে, তুমি কি এমন কাজ শুরু করেছো যে এত টাকা পাচ্ছ? ভুট্টু বলে, তেমন কোনো কাজ নয়, আসলে আমাদের বিজনেসটা ভালো চলছে। পরদিনই দেখা যায় গ্রামের মানুষরা ক্ষেতের মাঝামাঝি একটা জায়গায় একটা ছাগলের হাড় পেয়েছে শুধু, কারণ সেখানে ছাগলের পুরো মাংসটা খেয়ে ফেলা হয়েছিল। গ্রামবাসীরা সেই হাড়টা দেখে বুঝতে পেরেছিল যে এটা কোনো মানুষের কাজ নয়, নিশ্চয়ই এই ছাগলটা কোনো জন্তু বা জানোয়ার খেয়েছে। এদিকে ভুট্টু চলে আসে রিঙ্কিদের বাসায় আর রিঙ্কিকে বলে, ড্যামের পাশে তুমি আমার সাথে দেখা করো।
কিছুক্ষণ পরে ভুট্টু যখন ভৈরবের বাইকটা নিয়ে সেই ড্যামের পাশে যাচ্ছিল, ঠিক তখনই মাঝ রাস্তায় তার রাস্তা আটকে দেয় সোমু। তার সাথে কয়েকজন লোকও ছিল। সোমু রেগে গিয়ে বলতে থাকে, তোমার এত বড় সাহস, তুমি আমার পুকুর থেকে মাছ চুরি করো। দুজনের মধ্যে বিবাদ লেগে যায়, ঝগড়া লেগে যায়। ভুট্টু বলে সে কেন মাছ চুরি করবে। আর ঠিক তখনই দোকানে দাঁড়িয়ে থাকা সেই কনস্টেবল বিষয়টা দেখে, সেখানে এসে দুজনের ঝগড়া থামিয়ে দেয়। সেই কনস্টেবল সোমুকে বলে, তোমার কাছে যদি কোনো প্রমাণ না থাকে যে ভুট্টু তোমার পুকুরের মাছ চুরি করছে, তাহলে তুমি তাকে কিছুই বলতে পারবে না। এরপরেই ভুট্টু সেখান থেকে চলে আসে ড্যামের কাছে। এদিকে রিঙ্কি সেখানে আসার পরে ভুট্টুকে মারধর করে আর বলে, তুমি টাকা ইনকাম করার সাথে সাথে আমাকে ভুলে গেছো। কিন্তু ভুট্টু কোনো কথা না বলে রিঙ্কিকে তার কাছে টেনে নেয় এবং জোর করে কিস করতে শুরু করে, কোনো কিছু না বলেই। এতে রিঙ্কি অবাক হয়ে যায়, নিজেকে ছাড়িয়ে নেয়। আর ভুট্টুর এই ব্যবহার রিঙ্কির একেবারেই ভালো লাগে না। সে তাকে বকাঝকা করে সেখান থেকে চলে আসে। এদিকে রতনমালার কাছে কয়েকজন লোক আবারও একজন মহিলাকে নিয়ে আসে, কারণ তার ওপরে কোনো খারাপ আত্মা ভর করেছিল। রতনমালা সেটারই ট্রিটমেন্ট করছিল। রতনমালা সেই আত্মাকে জিজ্ঞেস করেছিল, কেন এই মহিলাকে বশ করেছ। ঠিক ওই সময়টাতে বাসায় ফিরে আসে ভুট্টু, আর সেই মহিলা ভুট্টুকে দেখে ফেলে আর অদ্ভুত ভয়ঙ্করভাবে হেসে রতনমালাকে বলে, খুব শীঘ্রই ওকে আমি আমার সাথে নিয়ে যাব। আর এরপরেই সেই মহিলা তার জিহ্বা নিজের দাঁত দিয়েই কাটতে শুরু করে। রতনমালা একটু অবাক হয়, কিন্তু সে ভাবে আত্মাটা হয়তো এমনিতেই কথাগুলো বলেছে রতনমালাকে ভয় দেখানোর জন্য। এরপরেই রতনমালা সে আত্মাকে শান্ত করে আর সেই মহিলার ওপর থেকে ছাড়িয়ে দেয়। এদিকে দেখা যায় গ্রামবাসীরা রাতের বেলা মশাল নিয়ে বের হয়েছিল সেই অজানা লোককে খুঁজে বের করার জন্য, যে দিনে দিনে এই গ্রাম থেকে ছাগল চুরি করছিল। ঠিক তখনই তারা জঙ্গলের মাঝে কিছু একটা খেয়াল করে, যে এক মুহূর্তের মধ্যে তাদের চোখের সামনে দিয়ে চলে যায়। গ্রামবাসীরা সাথে সাথে সেটার পিছু করতে শুরু করে, কারণ তারা সন্দেহ করছিল সেটাই হয়তো ছাগলগুলো চুরি করছে। কিন্তু তারা দেখতে পায় সেটা যেন হঠাৎ করেই বাতাসের সাথে মিশে গেল। এদিকে হঠাৎ করেই কোনো একটা শব্দে রতনমালার ঘুম ভেঙে যায়। শব্দটা শুনতেই রতনমালার সন্দেহ হয়, আর এই জন্য সে ভুট্টুর ঘরে জানালা দিয়ে উকি দেয় আর দেখতে পারে ভুট্টু ঘরে নেই। সে দেখতে পায় ভুট্টু সেখানে চুপচাপ ঘুমাচ্ছে। আসলে একটু আগেই টিপেছিল ভুট্টু বাসায় তখন আসেনি। আর এই একটু সময়ের মধ্যে হঠাৎ করে ভুট্টু তার ঘরে এসে এভাবে চুপচাপ শুয়েও পড়েছে। এছাড়া রতনমালা ভুট্টুর ঘরের ফ্লোরে রক্তের ছাপও দেখতে পায়। তখনই রতনমালার আর বুঝতে বাকি থাকে না, নিশ্চয়ই তার ছেলের সাথে কিছু না কিছু হয়েছে। পরদিনই দেখা যায় গ্রামবাসীরা সেই পুজোর আয়োজন করেছিল, আর সেখানেই চলে আসে রিঙ্কির সাথে দেখা করতে ভুট্টু। এতদিন তারা একে অপরকে ভালোবাসলেও এই প্রথমবার ভুট্টু রিঙ্কিকে নিজের ভালোবাসার কথা বলে। রিঙ্কি এতে অনেক খুশি হয়ে যায়। সেখানে যখন তারা সবাই এনজয় করছিল, তখনই রতনমালা ভুট্টুর ঘরে কিছু একটা রিচুয়াল করছিল, জানার জন্য যে ভুট্টুর সাথে আসলে কি হয়েছে। ঠিক ওই সময় পুজোর উৎসবে ভুট্টুর কিছু একটা হয়। সে সরাসরি বাসায় চলে আসে, আর তখন সে বুঝতে পারে আসলে রতনমালা সবকিছু জেনে গেছে। এদিকে রতনমালা ভুট্টুর কাছে আসে আর বলে, তুমি কে, কেন ভুট্টুর কাছে এসেছ। তখনই ভুট্টু অদ্ভুতভাবে হাসে আর বলে, আমি ভুট্টু মা। আর তখনই চারপাশের জিনিসগুলো হাওয়ায় ভাসতে শুরু করে। রতনমালা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ভুট্টু হাসতে হাসতেই তার চোখের ইশারায় দরজা বন্ধ করে ফেলে। ভেতর থেকেই আওয়াজ আসে, রতনমালা, আমি তোমার ধারণার অনেক বাইরে। এই কথাটা শুনে রতনমালার ভয়টা আরো বেড়ে যায়। এরপরেই ছোট্ট আরো একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রতনমালা ভুট্টুকে খাবার খাইয়ে দিচ্ছিল। ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে আর রতনমালার মুখে কিছু টাকা ছুঁড়ে মারে আর বলে, তুমি কি ভেবেছিলে তোমাকে ছাড়া আমি টাকা ম্যানেজ করতে পারবো না? এখন যাও, রান্না করো। আর এরপরে ভুট্টুকে বলে, আজকে আমি অনেক খুশি। আজকে আমার ছেলে ভুট্টু আমার সাথে মার্কেটে যাবে, আর সে যা চাইবে আমি তাকে তাই কিনে দেব। ভুট্টু এটা অনেক খুশি হয়। যখনই ভুট্টুকে নিয়ে তার বাবা বের হবে, তখনই রতনমালা বলে, না, ভুট্টু আপনার সাথে কোথাও যাবে না। তখন ভুট্টুর বাবা বলে, ভুট্টু আমারও ছেলে, আমার ওকে নিয়ে যাওয়ার অধিকার রয়েছে, তুমি তোমার মতো রান্না করো। আর এরপরেই সে ভুট্টুকে নিয়ে বের হয়ে যায়। তখন রতনমালাকে অনেক টেনশনে দেখাচ্ছিল। আর এরপরেই ঘটনা বর্তমানে চলে আসে। আসলে এই কথাটা ভেবে রতনমালা আবারও ভয় পেয়ে যাচ্ছিল। পরদিন সকালবেলাতেই রতনমালা দেখতে পায় ভুট্টু আবারও মাটন রান্না করছে। তখনই তার আর বুঝতে বাকি থাকে না যে গ্রামে যেসব ছাগল চুরি হচ্ছিল সেগুলো ভুট্টুই করছিল। তখন ভুট্টু রতনমালাকে দেখে মুচকি হেসে বলে, তোমার যদি কিছু দরকার হয় আমার কাছে চেয়েও, আমি তোমাকে সব দেব, টাকা, মাটন, মদ, সবকিছু। কথাটা শুনে রতনমালা বুঝতে পারে তার ছেলে কত বড় বিপদে পড়েছে। পরদিনই দেখা যায় ভুট্টু আর রিঙ্কি তারা পুকুরের পাড়ে বসে গল্প করছিল। তখনই তাদের দেখে ফেলে সোমু এবং তার লোক।
সমু বলে সেই দিন কনস্টেবলের জন্য ও বেঁচে গিয়েছিল, আজকে ওকে কে বাঁচাবে, আজকে ওকে শিক্ষা দিয়েই ছাড়বো। আর এই জন্য সমু ধীরে ধীরে চুপি চুপি ভুট্টুর কাছে যেতে শুরু করে যাতে তাকে ধাক্কা দিয়ে পুকুরের পানিতে ফেলে দিতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পরে সমু অবাক হয়ে যায়, কারণ তার চোখ পড়েছিল পানিতে, যেখানে সেখানে বসে থাকা শুধু রিঙ্কির প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল, ভুট্টুর পানিতে কোনো প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না। এতে সমু প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে চলে আসে আর বলে এই ভুট্টু তো ভূত হয়ে গেছে। এদিকে সেই রাতে গ্রামবাসীরা আবারও জঙ্গলে চলে আসে সেই ছাগল চোরকে ধরার জন্য। তখনই একজন লোক হঠাৎ করেই কিছু একটা দেখতে পায়, প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বাকি গ্রামবাসীদের ইশারা দেয়, তারা সেখানে আসলে তারাও প্রচণ্ড চমকে যায়, কারণ সেখানে একটা মানুষ পড়েছিল যার মাথা ছিল না, অর্থাৎ কেউ সেটা কেটে ফেলেছে বা টেনে ছিঁড়ে ফেলেছে। সেখানে পুলিশ চলে আসে, গ্রামবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, চারিদিকে খবর ছড়িয়ে পড়ে এই গ্রামে এমন কিছু একটা রয়েছে যে শুধু জন্তু জানোয়ার নয়, মানুষকেও ছিঁড়ে খেয়ে ফেলে। পুলিশ সেখানে এসে ইনভেস্টিগেশন শুরু করে আর সবকিছু দেখার পরে তারা গ্রামবাসীদের মধ্যে ছড়িয়ে দেয় এবং এলান করে দেয় যে রাতের বেলা গ্রামবাসীরা কেউ একা একা ঘর থেকে বের হবেন না, বিশেষ করে জঙ্গলের দিকে আসবেন না। এদিকে সেই দিন রতনমালা আবারও ভুট্টুকে জিজ্ঞেস করে, তুমি কে, আর তুমি আমার ছেলের শরীরে কেন এসেছো, আর তুমি কি চাও? ঠিক তখনই রতনমালা কিছু রিচুয়াল করা পাউডার তার মুখের মধ্যে ছড়িয়ে দেয়। ভুট্টু এতে প্রচণ্ড রেগে যায় আর রতনমালাকেই গলা উঁচিয়ে ধরে আর রতনমালাকে বলে, রতনমালা তুমি তোমার মতো থাকো, আমার পথে আসতে যেও না, আমাকে বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতাই তোমার নেই। এরপরেই রতনমালাকে ছুঁড়ে সেখানে ফেলে দিয়ে ভুট্টু চলে যায়। রতনমালা তখন হাঁপাতে থাকে আর তখনই তার আরও একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে। সে একদিন হঠাৎ করে রাতে ঘুম থেকে জেগে যায়, সে কিছু একটা শব্দ শুনে বাইরে চলে আসে আর দেখতে পায় তার হাজবেন্ড একটা ঘরে লুকিয়ে কালো জাদু করছিল আর তার সামনেই শোয়ানো ছিল অজ্ঞান করা ভুট্টুকে। আর একটু পরেই ভুট্টুর বাবা তাকে বলিদান দিতে যাচ্ছিল। ঠিক তখনই রতনমালা বুঝতে পেরে ভুট্টুর বাবার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে সেখানেই মেরে ফেলে আর এরপরে কাঁদতে থাকে, কারণ ভুট্টুকে বাঁচানোর জন্য তার হাতে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। রাতের বেলায় সে ভুট্টুর বাবাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। পরদিন সবাই মনে করতে থাকে অনেক ঋণে জর্জরিত ছিল, পাওনাদারদের টাকা ফেরত দিতে না পেরেই কষ্টে সে সুইসাইড করেছে। রতনমালা এভাবেই তার হাজবেন্ডকে খুন করে সেটা ধামাচাপা দিয়েছিল তার ছেলের জন্য, আর এই জন্য সে তাকে কখনো কোথাও বাইরে যেতে দিতে চায় না। ঘটনা বর্তমানে চলে আসে। রতনমালা ভাবতে থাকে হয়তোবা তার হাজবেন্ডের আত্মাই ভুট্টুর মধ্যে এসেছিল, কারণ সে তাকে বলি দিতে চেয়েছিল কিন্তু পারেনি। সেই দিনে রতনমালা ভৈরবের সাথে দেখা করে আর বলে, তুমি ভুট্টুর খেয়াল রেখো, আমি কয়েকদিন পরেই চলে আসব। এরপরেই বাসে উঠে সে অন্য কোথাও যেতে শুরু করে। এরপরেই রতনমালাকে দেখা যায় অনেক দূরে একটা গ্রামে আসে, যেখানে সে লিঙ্গরাজের সাথে দেখা করে আর ভুট্টুর ব্যাপারে সবকিছু খুলে বলে যে ভুট্টুর উপরে কারো আত্মা ভর করেছে। এরপরে লিঙ্গরাজ সেই রাতেই কোনো একটা রিচুয়াল পালন করতে শুরু করে, জানার জন্য যে ভুট্টুর শরীরে আসলে কার আত্মা ভর করেছে। এদিকে রাতের বেলা ভৈরব ভুট্টুর বাড়িতে চলে আসে তাকে খোঁজার জন্য, কিন্তু সেখানে সে ছিল না আর এই জন্য আশেপাশে খুঁজতে থাকে। ঠিক তখনই সে আম বাগানের ভেতরে কাউকে একটাও বসে থাকতে দেখে। ধীরে ধীরে কাছে যায় আর দেখতে পারে সেখানে উপর হয়ে বসে কেউ কিছু খাচ্ছিল। ভয় পেতে শুরু করে, কারণ জায়গাটা জঙ্গলের মতো ছিল। আর এরপরেই সে ভুট্টুকে চিনতে পারে, ভয় পেয়ে যায় প্রচণ্ড। ঠিক তখনই ভুট্টু টের পেয়ে যায় যে সেখানে কেউ ছিল, সে সেদিকে আসতে শুরু করে। অন্যদিকে ভৈরব নিজের মুখে কাপড় দিয়ে দাঁত চেপে সেখানে দাঁড়িয়েছিল যাতে তার কাছে থেকে কোনো শব্দ না হয়। আর এরপরেই ভুট্টুকে সে বোকা বানিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে লিঙ্গরাজ তার চোখে কালো কাপড় বেঁধে রিচুয়ালটা করছিল। ঠিক তখনই তার সামনে ভয়ঙ্কর এক আত্মার আবির্ভাব হয়। সে ধীরে ধীরে লিঙ্গরাজের কাছে আসে, তার পেছনে এসে দাঁড়ায় আর একটা সময় তাকে ভয় দেখানোর জন্য চিৎকার করে ওঠে, কিন্তু লিঙ্গরাজ ভয় পায় না। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। একটা গ্রামে একজন মহিলা তার বাচ্চাকে জন্ম দেওয়ার পরেই মারা যায়, আর সেই মহিলার স্বামী ছিল একেবারে নেশারি, সবসময় মদ খেয়ে থাকতো। তারপরেও কোনোভাবে সেই ছেলেটা দিনে দিনে বড় হয়ে যাচ্ছিল, কিন্তু তার বাবা একটু দোষ পেলেই ছেলেটাকে মারত, আর ছেলেটার নাম ছিল আমরি। এরপরে দেখতে দেখতে আমরি বড় হয়ে যায়
আর বড় হয়েই সে ছোটখাটো চুরি করতে শুরু করে। আর বেশিরভাগ চুরিটা সে ছাগল চুরি করত। এদিকে দেখা যায় সেই গ্রামে আরও একটা মেয়ে ছিল, সেও আমরির মতোই ছাগল চুরি করত। আর এভাবেই দুজনের পরিচয় হয়ে যায়, আর একটা সময় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। এদিকে গ্রামবাসীরাও বুঝতে পেরে যায় যে ইদানিং তাদের গ্রাম থেকে ছাগল এবং গবাদি পশু পাখি বেশি চুরি হচ্ছে। তখনই একটা ছেলে এসে বলে যে সে আমরিকে দেখেছে ছোট্ট একটা ছাগলের বাচ্চাকে তার ঘরের ভেতরে টেনে নিয়ে যেতে, এবং সে কাঁচাই সেটা খেয়ে ফেলেছে। শুনে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। আমরির বাসাটা ছিল গ্রাম থেকে একটু দূরে, একটু পাহাড়ের ওপরে। সেখানেই দেখা যায় সেই মেয়েটা আর আমরি ঘনিষ্ঠ হয়েছিল। ঠিক ওই সময়টাতে গ্রামবাসীরা আমরির বাসায় হামলা করে বসে। আমরিকে ধরার জন্য যখনই তার বাসার ভেতরে আসে গ্রামবাসী, তারা দেখতে পায় সেখানে সেই মেয়েটি মরে পড়েছিল। গ্রামবাসী এবং মেয়েটির বাবা এটাই ভাবে যে আমরি তার মেয়েকে মেরে ফেলেছে খেয়ে ফেলার জন্য। আর এতে গ্রামবাসীরা প্রচণ্ডভাবে মারতে থাকে আমরিকে। আর এরপরেই একটা গাছের সাথে বেঁধে তার কপালে বড় একটা তারকাটা গেঁথে দেয়, যার ফলে সেখানেই আমরির মৃত্যু হয়। আর সেই দিন যখন ভুট্টু আর ভৈরব শহর থেকে ফিরছিল, তাদের বাইক খারাপ হয়ে গিয়েছিল এবং সেটা চালু করার জন্য তারা কিছু একটা খুঁজতে শুরু করেছিল। আসলে খুঁজতে খুঁজতে ভুট্টু সেই গাছের কাছে গিয়েছিল এবং সেখানে সেই গাঁথার তার কাটাটা দেখতে পায় সে, আর সেটাই খুলে ফেলে। আর ঠিক ওই সময়টাতে আমরির আত্মা ঢুকে গিয়েছিল ভুট্টুর মধ্যে। এদিকে রাতের বেলায় দেখা যায় ভুট্টু চলে আসে রিঙ্কির বাসায়। ভুট্টু রিঙ্কিকে বলে, চলো আমরা পালিয়ে যাই, তোমার বাবা আমাদের ভালোবাসাটা মেনে নেবে না। আসলে এটা ভুট্টু বলছিল না, ভুট্টুর ভেতরে থাকা আমারির আত্মা বলছিল। আমরি আসলে রিঙ্কির মধ্যে তার সেই অসমাপ্ত ভালোবাসাকে খুঁজে পেয়েছিল। সেখানেই তারা দুজনে ঘনিষ্ঠ হয়। ওই সময়টাতে হঠাৎ করেই কারেন্ট চলে যায়। রিঙ্কি ভয় পেয়ে সেই রুম থেকে বের হয়ে আসে। একটু পরেই মোমবাতি নিয়ে যখন আবারও ফিরে আসে, সেখানে সে আর ভুট্টুকে দেখতে পায় না। এদিকে পরের দিন সকালবেলায় দেখা যায় লিঙ্গরাজ এবং রতনমালা পুরোপুরি তৈরি হয়ে আবারও রতনমালা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আর তাদের আসতে আসতে রাত হয়ে যায়। এদিকে সেই কনস্টেবল ডিউটি থেকে যখন রাতের বেলা বাসায় ফিরে, সে জানতে পারে তার বাবা এখনো বাড়িতে ফেরেনি। আসলে আজকেও তার একটা ছাগল কমে গিয়েছিল, আর সেটাকে খোঁজার জন্যই তার বাবা জঙ্গলে গিয়েছে। সেই কনস্টেবলও তার বাবাকে খোঁজার জন্য জঙ্গলের ভেতরে যেতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পরে সেই কনস্টেবল দেখতে পায় তার বাবা আহত অবস্থায় সেই জঙ্গলেই পড়ে আছে। সে তার বাবাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসে এবং তার ব্যান্ডেজ করতে থাকে। লোকটা বলে, ওই জানোয়ারটা একটা একটা করে আমার সবগুলো ছাগল খেয়ে ফেলেছে, আর সেই দিন একটা মানুষকেও খেয়ে ফেলেছে। ও ধীরে ধীরে গ্রামের সব মানুষকে খেয়ে ফেলবে। কথাটা শোনার পরে সেই কনস্টেবল কিছু গ্রামবাসীকে একত্র করে আর বলে, আমাদের গ্রামের প্রবলেম আমাদেরই সমাধান করতে হবে, আর সেই জানোয়ারকে আমাদের শিকার করতে হবে, না হলে আমরা সবাই মারা যাব। এদিকে সমুর কাছে একটা ভালো বন্দুক ছিল। সমু সেই গানটা নিয়ে বের হয়ে পড়ে সেই জানোয়ারের শিকার করার জন্য। এইদিকে ভুট্টু এবং রিঙ্কি তারা গ্রাম থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে রাস্তায় ভুট্টু ফ্রিজ হয়ে যায়। রিঙ্কি ভুট্টুকে ডাকে, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ভুট্টু কথাও বলছিল না, নড়াচড়াও করছিল না। আর এরপরে হঠাৎ করেই ভুট্টুর চেহারা প্রচণ্ড ভয়ানক হয়ে যায়। রিঙ্কি এটা দেখার পরে তার ভেতর থেকে যেন আত্মাই উড়ে যায়। সে প্রচণ্ড ভয় পায়, দৌড়ে সে বাড়ির দিকে যেতে শুরু করে। অন্যদিকে ভুট্টুকেও দেখা যায় সেও একটা সময় বাড়ির দিকে যেতে শুরু করে, কারণ সেই লিঙ্গরাজ কোনো একটা রিচুয়াল করছিল তাকে তার কাছে ডাকার জন্য। ভুট্টু লিঙ্গরাজের কাছে চলে আসে। লিঙ্গরাজ ভুট্টুর ভেতরে থাকা সেই আত্মাকে বলে, তুমি এখানে কি করছো, তোমার গ্রামে চলে যাও। ঠিক তখনই প্রচণ্ড রেগে যায় ভুট্টু আর বলে, আমি তোমাদের বলেছিলাম আমার পথে না আসার জন্য। সে লিঙ্গরাজ আর রত্নমালা দুজনকেই প্রচণ্ড পরিমাণ আহত করে সেখান থেকে চলে আসে। এদিকে গ্রামবাসীরা দেখা যায় সেই জানোয়ারকে ধরার জন্য জঙ্গলের ভেতরে বিভিন্ন ফাঁদ পাততে শুরু করে। এদিকে ভুট্টুকে দেখা যায় আবারও রিঙ্কির কাছে আসে আর বলে, চলো আমার সাথে, আমরা পালিয়ে যাই। কিন্তু রিঙ্কি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে দরজা লাগিয়ে ভেতরে বসে থাকে আর বলে, না ভুট্টু, তোমার কিছু একটা হয়েছে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ভুট্টু বলে, না, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে না নিয়ে যাব না। ঠিক তখনই রিঙ্কির দাদা সেখানে এসে ভুট্টুকে বাধা দেয়। ভুট্টু তাকে ছুঁড়ে দরজার মধ্যে ফেলে, যার ফলে দরজাটাই ভেঙে যায়। আর এরপরে ভুট্টু ভেতরে আসতে থাকে। রিঙ্কি শুধু তাকে হাত জোর করে বলছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। রিঙ্কি ভুট্টুর কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। ভুট্টু তাকে দেখেই ফেলে। যখনই সে তাকে একেবারে ধরতে যাবে, ঠিক ওই সময়টাতে রতনমালা সেখানে চলে আসে আর তার মুখে আবার কিছু পাউডার ছিটিয়ে দেয়, যেটা রিচুয়ালের পাউডার ছিল। ভুট্টু অজ্ঞান হয়ে যায়। এরপরেই দেখা যায় ভুট্টুকে চেয়ারের সাথে বেঁধে ফেলা হয়েছিল।
লিঙ্গরাজ ভুট্টুর ভেতরে আমরির আত্মাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও, এখানে কেন এসেছ? আমরির আত্মা বলে, আমি রিঙ্কিকে চাই। কিন্তু রত্নমালা বলে, সেটা কখনোই হবে না, তুমি এখান থেকে চলে যাও। এরপরে লিঙ্গরাজ আমরির আত্মাকে তাড়ানোর জন্য আবারও একটা রিচুয়াল শুরু করে। কিন্তু আমরির আত্মা ছিল প্রচণ্ড শক্তিশালী। সে লিঙ্গরাজকেই আহত করে জখম করে হাওয়ায় ভাসাতে থাকে এবং তাকে আছাড় মেরে ফেলে দিয়ে সেখান থেকে জোর করে রিঙ্কিকে নিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। আর রিঙ্কিও ভয়ে তার সাথে দৌড়াচ্ছিল, কারণ সে ভয় পাচ্ছিল হয়তোবা আমরির আত্মা তাকে লিঙ্গরাজের মতো আহত করে ফেলবে। একটা সময় রিঙ্কি ভুট্টুকে বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যেতে পারবো না, তুমি ভুট্টু না। ঠিক ওই সময়টাতে ভুট্টু গ্রামবাসীদের পাতা এক ফাঁদে আটকে যায় আর সে চিৎকার করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য। এদিকে ভুট্টুর চিৎকার শুনে গ্রামবাসীরাও সেই দিকে আসতে শুরু করে। অন্যদিকে রিঙ্কি সে ফাঁদটা ছাড়াতে থাকে যাতে করে ভুট্টু এখান থেকে পালিয়ে যেতে পারে, কারণ গ্রামবাসীরা দেখলে তারা ভুট্টুকে মেরেই ফেলবে। কিন্তু এই সব কিছু তো ভুট্টু করছে না, করছে তার ভেতরে থাকা আমরির আত্মা। আর এটা রিঙ্কি বুঝতে পেরেই ভুট্টুকে সেখান থেকে মুক্ত করে দেয়। এরপরে ভুট্টু গ্রামবাসীদের থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে থাকে। এদিকে গ্রামবাসীরাও দৌড়াচ্ছিল, আর সুমুর হাতে যেহেতু গান ছিল সে একটা গুলি করেই বসে। আর ভুট্টু আহত হয়ে বড় একটা খাদে পড়ে যায়, যেটা গ্রামবাসী করেছিল সেই জানোয়ারটাকে ধরার জন্য। গ্রামবাসীরা কাছে যেই দেখতে পায় এটা তো ভুট্টু, তারা অবাক হয়, ভুট্টু এখানে দৌড়াচ্ছে কেন? আর ঠিক তখনই ভুট্টু চোখ খোলে আর ভুট্টু এক নিমিষের মধ্যে সেখান থেকে পালিয়ে যায়। গ্রামবাসীরা ভাবে ভুট্টু এটা কি করে করলো। যাই হোক, গ্রামবাসী আবারও ভুট্টুকে ধরার জন্য তাড়া করতে থাকে। আর এইদিকে ভুট্টু একে একে গ্রামবাসীদের মেরে ফেলতে শুরু করে। ঠিক তখনই সেখানে লিঙ্গরাজ চলে আসে আর সে একটা যন্ত্রের মাধ্যমে একটা সুর বানায়। আর সেই সুরটা শোনার সাথে সাথে ভুট্টু দুর্বল হয়ে পড়ে, কারণ সে সুরটা সে শুনতে পারছিল না। তখনই সুযোগ বুঝে গ্রামবাসীরা ভুট্টুকে প্রচণ্ড মারতে থাকে। আর ঠিক ওই সময়টাতে রত্নমালা এবং লিঙ্গরাজ সেখানে আসে, গ্রামবাসীদের থামায় আর বলে, এখানে শরীরটা ভুট্টুর হলেও ভুট্টুর ভেতরে অন্য একজনের আত্মা রয়েছে যে এই কাজগুলো করছে। এরপরে রত্নমালা অনেক আদর করে আমরির আত্মাকে বলে, তুমি তোমার দুনিয়ায় চলে যাও, এটা তোমার জায়গা না, আর আমার ছেলেকে মুক্ত করে দাও, না হলে তুমি শুধু এদিক ওদিক ঘুরতে থাকবে এইভাবেই। তখনই আমরি কাঁদতে শুরু করে আর বলে, আমি ওই মেয়েটাকে মারিনি, এই গ্রামবাসীরা আমাকে শুধু শুধুই মেরেছে। আমি তো শুধু ছোটখাটো চুরি করতাম, তারপরও ততটুকুই চুরি করতাম যতটুকু প্রতিদিন আমার খাবারের জন্য লাগতো। এরপরে আমরি বলতে শুরু করে আসলে সেই দিন কি ঘটেছিল। আসলে আমরি এবং সেই মেয়েটি যখন একসাথে আমরির ঘরে দেখা করত, একদিন মেয়েটির বাবা দেখে ফেলে। আর সে কখনোই চায়নি আমরির মতো একটা ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক হোক। আর এটা যদি গ্রামে জানাজানি হয়ে যায় তার মান সম্মান শেষ হয়ে যাবে। আর এই জন্য সে প্রচণ্ড রেগে যায়। ওই দিন যখন মেয়েটি আমরির সাথে দেখা করার জন্য তার বাসায় এসেছিল, তারা ঘনিষ্ঠ হওয়ার পরে আমরি তাকে রেখে একটু বাইরে গিয়েছিল। আর এই সুযোগে মেয়েটির বাবা সেখানে চলে আসে, মেয়েটির মাথায় আঘাত করে তাকে মেরে সেখানে রেখে যায়। কিছুক্ষণ পরে যখন আমরি ফিরে আসে, মেয়েটিকে মৃত অবস্থায় দেখে কাঁদতে শুরু করে। আর তখনই মেয়েটির বাবা গ্রামবাসীকে সেখানে ডেকে নিয়ে আসে আর বলতে থাকে আমরি তার মেয়েকে মেরে ফেলেছে খেয়ে ফেলার জন্য। এদিকে আমরির আত্মা হঠাৎ করে এবার হাওয়ায় ভাসতে থাকে আর বলতে থাকে, এই গ্রামবাসীরা আমাকে মেরে ফেলেছে, আমার ভালোবাসাকে ছিনিয়ে নিয়েছে, আমি ওদেরকে ছাড়ব না, সবাইকে মেরে ফেলবো। ঠিক তখনই রত্নমালা তার পা ধরে ফেলে আর বলে, তুমি এখান থেকে চলে যাও, এই গ্রামবাসীদের মাফ করে দাও, ওদের ভুল হয়ে গেছে, ওরা বুঝতে পারেনি। কিন্তু ভুট্টু কোনোভাবেই মানছিল না, সে সবাইকে মেরে ফেলতে চাইছিল। ভৈরব বুঝতে পেরে গিয়েছিল সেই তারকাটার ভেতরেই কিছু একটা রয়েছে। আর যেহেতু সেই তারকাটা দিয়ে সে এতদিন তার মোটর বাইকটা চালু করত, এই তারকাটাটা তার পকেটেই ছিল। সেই তারকাটাটা সাথে সাথে সে রত্নমালাকে দেয়। লিঙ্গরাজ বলে, ওটা ওর পায়ে ঢুকিয়ে দাও। রত্নমালাও সেটাই করে। আর এরপরেই রত্নমালা বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করে। সবাই প্রচণ্ড ভয় পাচ্ছিল। আমরির শুধু সেই সময়ের কথা মনে পড়ছিল, সে যখন তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছিল। সে প্রচণ্ড কেঁদেছিল সেখানে বসে বসে। আর তখনই গ্রামবাসীরাও উল্টো তাকেই মেরে ফেলে। এদিকে রত্নমালা বলতে থাকে, আমার ছেলেটাকে ছেড়ে দাও, ও তোমার জন্য অনেক কষ্ট পেয়েছে, ওকে ছেড়ে দাও। এদিকে কনস্টেবল এবং ভৈরব সহ আরও কয়েকজন মিলে ভুট্টুর পা ধরে থাকে যাতে করে সেখান থেকে উড়ে যেতে না পারে। এদিকে আমরির আত্মা প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, সে এখান থেকে যেতেই চাইছিল না। আর অবশেষে বাধ্য হয়ে একটা সময় ভুট্টুর শরীর ছেড়ে সে চলে যায়। অন্যদিকে লিঙ্গরাজ আমরির আত্মাটাকে একটা বোতলের মধ্যে আটকে রাখে। একটু পরেই ভুট্টুর জ্ঞান ফিরে। গ্রামবাসীরা সবাই খুশি হয়ে যায় ভুট্টু ফিরে আসাতে।
এরপরেই কয়েকদিন পরের ঘটনা দেখানো হয়, যেখানে ভুট্টু একেবারে সুস্থ হয়ে গিয়েছিল। আর ভুট্টু আর তার বন্ধু ভৈরব দুবাই যাওয়ার ভিসাও পেয়ে গিয়েছিল। তারা সেই দিন দুবাই চলে যাবে, কিন্তু যাবার আগে শেষবারের মতো সে রিঙ্কির সাথে দেখা করতে আসে। ভুট্টু রিঙ্কিকে বলে, মা আমাকে সব বলেছে তোমার সাথে কি কি হয়েছে, আমি খুবই দুঃখিত। রিঙ্কি বলে, তুমি কেন দুঃখিত হবে, তুমি তো আর সেগুলো করনি। এরপরে ভুট্টু রিঙ্কিকে বলে, আমি দুবাই যাচ্ছি, সেখানে আমার ভিসা হয়েছে। আমি যদি তোমাকে বলি আমি ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করো, তুমি কি করবে? কিন্তু রিঙ্কি হয়তো বুঝতে পেরেছিল যে বাস্তবতা ভিন্ন। ভুট্টু আসতে আসতে হয়তো তার বাবা তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, আর এই জন্য সে ভুট্টুকে মিথ্যে আশ্বাস দেয় না, আর বলে, তুমি দুবাই গেলে হয়তো অন্য কাউকে খুঁজে পেয়ে যাবে, আমাকে ভুলে যাবে, আর এখানে তোমার কেই বা আছে, তুমি ফিরে এসে কি করবে এখানে? ভুট্টুর মনটা খারাপ হয়ে যায়। ভুট্টু বলে, আর তোমার তোমার কি হবে? রিঙ্কি শুধু তার দিকে মায়াবী চোখ নিয়ে তাকিয়ে থাকে, যেখানে শুধু কষ্টই ছিল। ভুট্টুও বুঝতে পারে। এরপরই রিঙ্কিকে আর কিছু না বলেই সেখান থেকে চলে আসে। ভুট্টুর মনটা অনেক খারাপ ছিল। এরপরেই ভুট্টু সেই গাছের সামনে আসে, যেখান থেকে আমরির আত্মা তার ভেতরে ঢুকেছিল। ব্যাগটা রেখে ভুট্টু ধীরে ধীরে সেই গাছের দিকে এগিয়ে যেতে থাকে। এরপরে কি হয়েছিল? ভুট্টু কি সত্যি দুবাই গিয়েছিল, নাকি রিঙ্কির জন্য সে আবারও ফিরে এসেছিল? এরপরেই রত্নমালাকে দেখানো হয় যে একা ঘরে বসেই মদ খাচ্ছিল, আর ঠিক তখনই টেবিলকে ইশারা দিয়ে তার সামনে নিয়ে আসে, যেটার ভেতরে মাটন ছিল। আর সে মাটন খেতে শুরু করে। আর ঠিক তখনই সে তাকিয়ে ভয়ঙ্কর এক রহস্যময় হাসি দেয়। রত্নমালার এই আচরণ দেখে বোঝা যাচ্ছিল হয়তোবা আমরির আত্মা তখনও সেই বোতলে বন্দী হয়নি। যেহেতু রত্নমালায় ভুট্টুর পায়ে সেই তারকাটা গেঁথেছিল, তাই হয়তোবা আমরির আত্মা রত্নমালার শরীরে এসেছিল, কিন্তু রত্নমালা এবং আমরি এটা কাউকেই জানতে দেয়নি। এরপরে রত্নমালা আর আমরির কি হয়েছিল সেটা দেখানো হবে এই মুভির দ্বিতীয় পর্বে, যেখানে ভুট্টু তার মাকে আমরির আত্মার হাত থেকে বাঁচাবে এবং নিজের ভালোবাসার রিঙ্কিকে জয় করে নেবে। আর এখানেই পুরো মুভিটি শেষ হয়ে যায়। মুভিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।